অনেকদিন ধরে তোমাদের সাথে দেখা হলো। তোমরা জানো যে দীর্ঘ লকডাউনে করোনা ভাইরাসের জন্য আমাদের স্কুল বন্ধ ছিল, তো বন্ধ আরও কয়েকদিন থাকবে। তা তোমাদের যাতে পড়াশোনার বিঘ্ন না ঘটে সেই জন্য আমাদের স্কুলের তরফ থেকে শিবপুর শ্রী রামকৃষ্ণ বিদ্যালয়ের তরফ থেকে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেই লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হবে। তাই সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিভিন্ন বিষয় সম্বন্ধে তোমাদের বিভিন্ন স্যারের গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিও বা অ্যাসাইনমেন্ট তোমরা দেখতে পাবে। ক্লাস 10-এর জন্য আমি আজকে একটা টপিক আলোচনা করছি, কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধনী। এটা তোমাদের কেমিস্ট্রি পার্টে আছে। প্রথমেই বলে রাখি যে রাসায়নিক বন্ধন হচ্ছে কেমিস্ট্রির ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। অর্থাৎ যে কোনো যৌগ তাদের মধ্যে কীরকম বন্ধন আছে, অর্থাৎ একটা যৌগ অন্য যৌগের মধ্যে কীরকম বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, তার গঠনটা কী, সে সব কিছুই এই চ্যাপ্টারটা থেকে ধারণা করা যায়। তবে একটা কথা বলে দিই, এই চ্যাপ্টারটা পড়ার আগে তোমাদের পর্যায় সারণী সম্বন্ধে তোমাদের একটু কিন্তু ভালো ধারণা থাকতে হবে, নাহলে এটা বুঝতে সমস্যা হবে। তো যাই হোক, আমি যেটা বলছি যে রাসায়নিক বন্ধন এটা প্রধানত দু রকমের হয়, একটা তড়িৎযোজী বন্ধন, একটা সমযোজী বন্ধন। প্রতিটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে নিই, তড়িৎযোজী বন্ধন কারা গঠন করে, তুমি কি করে বুঝবে যে কোনো যৌগটা তড়িৎযোজী না সমযোজী? যদি দেখো যে দুটো একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে কোনো বন্ধন হয়েছে, তাহলে সেটা তড়িৎযোজী। যেমন সোডিয়াম আর ক্লোরিন, এদের মধ্যে যদি কোনো বন্ধন হয় তাহলে সেটা তড়িৎযোজী হবে, কেন কি সোডিয়ামটা হচ্ছে ধাতু আর ক্লোরিনটা হচ্ছে অধাতু। আর একটা হচ্ছে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ দুটোই যদি অধাতু হয় তাহলে সেক্ষেত্রে তোমার যেমন মনে করো কার্বন ডাই অক্সাইড, কার্বন আর অক্সিজেন দুটোই অধাতু। যেমন অ্যামোনিয়া, NH3, নাইট্রোজেন, হাইড্রোজেন সবাই অধাতু। তাহলে দুটো অধাতুর মধ্যে যদি কোনো বন্ধন হয় তাহলে সেটা সমযোজী বন্ধন হবে। তোমরা নিশ্চয়ই জানো পিরিয়ডিক টেবিলে যে কোনটা ধাতু কোনটা অধাতু। পিরিয়ডিক টেবিলে যারা বাঁদিকে আছে, অর্থাৎ 1 থেকে 13-14 নম্বর গ্রুপ পর্যন্ত মৌলগুলো সবাই প্রায় ধাতু, এবং 15, 14 থেকে 17, 18টা তো নিষ্ক্রিয় গ্যাস, 14 থেকে 17 ওই ডান দিকে যে মৌলগুলো এরা সাধারণত অধাতু। তাহলে ধাতুর সঙ্গে যখন অধাতু বন্ধন করবে তখন তড়িৎযোজী হবে, এবং দুটোই যখন অধাতু বন্ধন করবে তখন সমযোজী হবে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ধাতুর সাথে ধাতু হলে কি হবে? ধাতুর সাথে ধাতু হলে ধাতব বন্ধন হবে। এছাড়া যেটা আমাদের সিলেবাসে নেই, এছাড়া আরো অনেক রকম বন্ধন আছে, তো সেগুলো তোমাদের ক্লাস 11-এ যদি কেমিস্ট্রি পড়ো তখন জানতে পারবে। তো যার আগে আমি এই তড়িৎযোজী এবং সমযোজী এই দুটো বন্ধন সম্বন্ধে আলোচনা করছি। এবার প্রথমেই প্রশ্ন আসছে যে মৌলগুলো বন্ধন কেন গঠন করে? দুটো কারণ। একটা হচ্ছে অষ্টক সূত্র। অষ্টক সূত্রটাকে আমাকে জানতে হবে। অষ্টক সূত্র হচ্ছে অক্টেট রুল বলে। অক্টেট মানে 8, অর্থাৎ কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষকে সব সময় 8টা ইলেকট্রন পেতে চায়, এক্সেপ্ট হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেন ও হিলিয়াম ছাড়া বাকি প্রতিটা মৌল তার সর্ববহিস্থ কক্ষকে 8টা ইলেকট্রন পেতে চায়। 8টা ইলেকট্রন পেলে কি হবে? নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ নিয়ন, আর্গন, ক্রিপ্টন ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ তারা স্থায়ী হবে। কেন কি আমরা জানি যে এই নিষ্ক্রিয় মৌলগুলো সবাই খুব স্থায়ী। তা সেই জন্য এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন 8টা করার জন্য ইলেকট্রন ছাড়তে পারে, অথবা নিতে পারে, অথবা শেয়ার করতে পারে। কিছু একটা করবে, হয় দাতা হবে, নয় গ্রহীতা হবে, অথবা শেয়ার করবে। এবং এই শেয়ার করার জন্য কিন্তু অন্য পরমাণুর সঙ্গে এরা আবদ্ধ হবে এবং বন্ধন গঠন করবে। এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে এই বন্ধন গঠন করার ফলে তাদের শক্তিটা কম হবে, অর্থাৎ তারা স্থায়িত্ব লাভ করবে। কোনো যৌগ বা কোনো মৌল যদি শক্তি কম হয় তাহলে তারা স্থায়ী হয়, শক্তি বেড়ে গেলে কিন্তু এক্সাইটেড হয়ে যায়, অর্থাৎ অস্থায়ী হয়। তাহলে দুটো কারণ, একটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষে অষ্টক ফুলফিল করার জন্য, এবং শক্তি কম করার জন্য একটা পরমাণু অন্য পরমাণুর সঙ্গে বন্ধনে আবদ্ধ হবে। তা প্রথমেই দেখা যাক তড়িৎযোজী বন্ধন। আমাদের প্রথম আলোচনার বিষয়টা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন কি করে গঠিত হয়? আয়নিক বন্ড, এটা সব থেকে যিনি ডট এবং ডটের আকারে প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে লুইস, বিজ্ঞানী লুইস, এবং এটাকে বলা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। সব থেকে সোজা থেকে আসছি, মনে করো NaCl। আমি একটু আগে বলেছি একটা ধাতু এবং একটা অধাতু, এটা একটা তড়িৎযোজী বন্ধন হবে। এবার কথা, তো NaCl বন্ধনটা কি করে গঠিত হয়েছে এটা জানতে গেলে, পড়তে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এদের পরমাণু ক্রমাঙ্কগুলো জানতে হবে, সোডিয়াম এবং ক্লোরিন। এবং আমি দেখবে ক্লাস 10-এ তোমাদের বলে দিয়েছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত পরমাণুগুলোর অ্যাটমিক নাম্বার, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক তোমাদের জানতে হবে। না জানলে কিন্তু এই বন্ধন শেখাটা মুশকিল হবে। তো সোডিয়ামের পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে 11, অর্থাৎ এদের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, আর ক্লোরিনের হচ্ছে 17।
তাহলে প্রথম কাজ হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসটা করা। তোমরা নিশ্চয়ই জানো প্রথম কক্ষে 2টো থাকে, তারপরে কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকে। তাহলে 2 8 1, তাহলে ফার্স্ট কক্ষে 2, তারপরে 8, তারপরে 1, এরকম করে 11টা ইলেকট্রন। এটার ক্ষেত্রে 2 8 7। তাহলে এবার দেখো সোডিয়াম যদি তার সর্ববহিস্থ কক্ষে এই ইলেকট্রনটা ছাড়তে পারে, তাহলে কটা ইলেকট্রন পেয়ে গেল আগের কক্ষে? 8টা, অক্টেট হলো। আর এই ক্লোরিন যদি একটা ইলেকট্রন নিতে পারে তাহলে কত হবে? 8 হয়ে যাবে। তাহলে এর ছাড়াটা সহজ সোডিয়ামের, এবং ক্লোরিনের নেওয়াটা সহজ, যাতে কিনা 8টা হবে। এবং একটা কথা মনে রাখবে, যারা ধাতু হয় তারা সবসময় ইলেকট্রন ছাড়ে, কেন কি ইলেকট্রন ছেড়ে তবে ক্যাটায়ন তৈরি করে। আর যারা অধাতু হয় তারা সবসময় ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে তারা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। তাহলে ধাতুরা পজিটিভ তড়িৎগ্রস্ত হয় আর ইলেকট্রনগুলো নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। তাহলে আমি যদি লুইস ডটের আকারে পকড়ি, তাহলে সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন? একটা, এই যে একটা। আর ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন? 7টা। 1 2 3 4 5 6 7। একটাকে ক্রস, একটাকে ডট দিয়ে লিখেছি। এটা হচ্ছে সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, এটা ক্লোরিনের 7টা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন। এবার সোডিয়াম কি করবে? এই ইলেকট্রনটা ক্লোরিনকে দান করবে। তাহলে যদি দান করে তাহলে সোডিয়ামের কি হবে? Na+ হবে, আর ক্লোরিনের কি হবে? Cl- হবে। তাহলে এই যে Na+ আর Cl- এটা দুটো বিপরীতধর্মী আয়ন পরস্পরের মধ্যে তীব্র তড়িতাকর্ষণ বল তৈরি করবে, এবং এই তড়িতাকর্ষণ বলের প্রভাবে কিন্তু এই NaCl অণুটা গঠিত হবে। অ্যাকচুয়ালি NaCl এর কোনো অণু নয়, এদের মধ্যে কোনো বন্ধন নেই, এদের একটা কেলাস তৈরি হবে। সবসময় মনে রাখবে, তড়িৎ যৌগগুলোর মধ্যে কোনো বন্ধন থাকে না, তারা একটা কেলাস বা ল্যাটিস তৈরি করে। এবং এই ল্যাটিস, মনে করো ল্যাটিসটা কি তোমাদের বইতে আছে, দেখে নেবে যে বিভিন্ন রকম স্ট্রাকচার হতে পারে ল্যাটিসের। মনে করো কিউবিক্যাল স্ট্রাকচার হলো, কিউবের মতো দেখতে হতে পারে। এই কিউবের এই প্রান্তগুলোতে মনে করো Cl- আয়নগুলো আছে ভার্টেক্স গুলোতে, আর এই মাঝে হচ্ছে Na+ আয়নগুলো আছে। অ্যানায়নগুলো বড় হয়, ক্যাটায়নগুলো ছোট হয়। তাহলে এখানে Na+ আছে, আবার এখানে Cl-, অর্থাৎ একটা Na+ এর চারপাশে 6টা Cl-, আর প্রতিটা Cl- এর চারপাশে 6টা করে Na+ থাকে। এভাবে এইরকম ল্যাটিস স্ট্রাকচার গঠিত হবে, অর্থাৎ এরকম অনেকগুলো কিউব পরস্পর যুক্ত হয়ে একটা বিশাল দৈত্যাকৃতি গঠন তৈরি করবে। এটাকে বলা হচ্ছে ল্যাটিস। তো যাই হোক, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে এখানে একজন দাতা থাকবে, অর্থাৎ যে ইলেকট্রনটা দান করেছে, আর একজন গ্রহীতা থাকবে, যে ইলেকট্রনটা গ্রহণ করেছে। তাহলে যে ডোনার বা দাতা সে ক্যাটায়ন হবে, যে গ্রহীতা সে অ্যানায়ন হবে, এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নের বলে অ্যানায়নের মধ্যে একটা তড়িতাকর্ষণ বল তৈরি হবে, এবং তার ফলে তড়িৎযোজী যৌগটা গঠিত হবে। আরেকটা উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি। মনে করো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম মেটাল ধাতু আর অক্সিজেন হচ্ছে অধাতু। কি করে তৈরি হবে? তাহলে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20 আর অক্সিজেন হচ্ছে 8। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করি, 2 8 8 2, এটার ক্ষেত্রে 2 6। তাহলে এই ক্যালসিয়ামটা যদি দুটো ইলেকট্রন একে দিতে পারে, আর এই যদি দুটো ইলেকট্রন নিতে পারে, তাহলে দুজনেরই 8টা হবে। এই যে দুটো ছেড়ে দেয় তাহলে 8টা হয়ে গেল, আর এই যদি দুটো নেয় তাহলে 8টা হবে। তাহলে কি হলো? ক্যালসিয়াম সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন, লুইস ডট করছি, আর অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6। এবার এই ক্যালসিয়াম যদি একে একটা দেয়, এবং এই দুটোই যদি একটা একটা করে দেয়, তাহলে ক্যালসিয়ামের কটা হবে? ক্যালসিয়াম 2+ হবে, কারণ কি দুটো ইলেকট্রন দিয়েছে। আর ক্লোরিন কি করেছে? দুটো ইলেকট্রন নিয়েছে। তাহলে এই ডোনার এবং অ্যাকসেপ্টর, এখানে ক্যালসিয়াম হচ্ছে দাতা আর অক্সিজেন হচ্ছে গ্রহীতা, অ্যাকসেপ্টর। এদের মধ্যে তড়িতাকর্ষণ বল তৈরি হয়েছে, এবং তার ফলে ক্যালসিয়াম অক্সাইড যৌগটা গঠিত হয়েছে। তাহলে বোঝা গেল যে দাতা গ্রহীতা যখনই হবে তখনই তড়িৎযোজী বন্ধন, অর্থাৎ একটা ধাতু এবং একটা অধাতু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হবে তখনই তড়িৎযোজী বন্ধন গঠিত হবে। আর একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, তোমাদের মনে হয় একটা 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 করে কেন, একাধিকতা হতে পারে, হতেই পারে। যেমন মনে করো পটাশিয়াম অক্সাইড K2, এখানে পটাশিয়াম হচ্ছে মেটাল ধাতু আর অক্সিজেন হচ্ছে অধাতু। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন, পটাশিয়াম হচ্ছে 19, ইলেকট্রন বিন্যাস 2 8 8 1, আর অক্সিজেন হচ্ছে 8 6 আর সরি 2 আর 6। তাহলে পটাশিয়াম একটা দেবে আর অক্সিজেন দুটো নেবে। এবার কথা হচ্ছে পটাশিয়াম যদি একটা দেয় তাহলে অক্সিজেন দুটো পাবে কোথা থেকে? মানে দুটো পটাশিয়াম আছে। তাহলে আমি কি করছি, দুটো পটাশিয়াম আঁকছি K2, এই যে দুটো পটাশিয়ামের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন, আর অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে
6টা ইলেকট্রন। তাহলে এই পটাশিয়ামটা একটা দিল অক্সিজেনকে, আর এই পটাশিয়াম একটা দিল, তাহলে কি হলো, পটাশিয়াম প্লাস হলো, একটা করে দিয়েছে, কটা দিয়েছে, দুটো পটাশিয়াম, মানে দুটো মোট পটাশিয়াম পরমাণু একটা একটা করে দিয়েছে, তাই K প্লাস। আর অক্সিজেন কটা নিয়েছে, দুটো নিয়েছে মোট। তাহলে দেখো টোটাল পজিটিভ চার্জ 2 × 1 2, আর এখানে 2, তাহলে টোটাল পজিটিভ চার্জ টোটাল নেগেটিভ চার্জ সমান হয়েছে, এবং তার ফলে কিন্তু K2O যৌগটা গঠিত হয়েছে, পটাশিয়াম অক্সাইড। তাহলে এখানেও কিন্তু তড়িতাকর্ষণ বল তৈরি হয়েছে এবং তড়িৎযোজী বন্ধন গঠিত হয়েছে। তাহলে আমি তিনটে উদাহরণ দেখালাম, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। নেক্সট সমযোজী বন্ধনটা দেখাচ্ছি। আবার বলছি, তড়িৎযোজী বন্ধনে কিন্তু কোনো বন্ধন থাকে না, এদের মধ্যে একটা তীব্র তড়িতাকর্ষণ বল থাকে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে, এবং তার ফলে তড়িৎযোজী যৌগটা গঠিত হয়। নেক্সট সমযোজী যৌগ, সব থেকে সোজা থেকে আসছি। মনে করো মিথেন, কার্বন এবং হাইড্রোজেন দুটোই অধাতু। এটা কি করে হবে, কার্বনের হচ্ছে আমরা জানি 6 2 আর 4, আর হাইড্রোজেন হচ্ছে 1 1টা, এবং আমরা জানি হাইড্রোজেনের দুটো হলেই হবে, কিন্তু বাকি পরমাণুগুলোর 8টা হতে হবে। তাহলে কার্বনের সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন, আর 4টে হাইড্রোজেন আছে, প্রতিটার একটা করে ইলেকট্রন। এই ডট করে দিয়েছে, এটা হাইড্রোজেন ইলেকট্রন। এখানে কিন্তু কোনো দাতা গ্রহীতার ব্যাপার থাকবে না, এখানে কেউ দেবেও না কেউ নেবেও না, এখানে ইকুয়াল শেয়ার হবে ইলেকট্রনগুলো, অর্থাৎ সমানভাবে শেয়ার করবে। অর্থাৎ আমি যদি কাউকে দুটো পেন দিই, সেও যদি আমাকে দুটো পেন দেয়, তাহলে দুটো করে শেয়ার হবে, ইকুয়ালি হবে। কিন্তু আমি যদি কাউকে দুটো পেন দিই, সে যদি আমাকে 5টা পেন দেয়, তাহলে কিন্তু ইকুয়ালি শেয়ার হয় না। ইকুয়াল শেয়ার মানে হচ্ছে আমি যেটা ওকে দেবো ও ততটা আমাকে দেবে, দিয়ে ইকুয়াল শেয়ার করবে। তাহলে এক্ষেত্রেও কার্বনের কি দরকার, কার্বনে 4টে আছে আর 4টে দরকার, আর হাইড্রোজেনের কি দরকার, দুটো দরকার। তাহলে হাইড্রোজেন কি করবে, প্রথমে নিজের একটা আর এই কার্বনের একটা নিল, নিয়ে একা রেখে 2 হয়ে গেল। তাহলে এই হাইড্রোজেনের গোলের মধ্যে দেখো, প্রতিটা হাইড্রোজেনের গোলের মধ্যে দুটো করে ইলেকট্রন হলো। আর কার্বন কি করবে, নিজের 4টে আর 4টে হাইড্রোজেনের একটা করে, অর্থাৎ দেখো কার্বনের গোলটার মধ্যে নিজের 4টে আর হাইড্রোজেনের 4টে, 1 2 3 4, তাহলে 8টা হয়েছে। তাহলে এখানে প্রতিটা কার্বন আর হাইড্রোজেন একটা করে ইলেকট্রন পেয়ার, মানে একটা করে ইলেকট্রন জোড় শেয়ার করেছে, অর্থাৎ এই এটা একটা এর একটা। তাহলে এক একটা জোড়ের জন্য একটা করে, এক একটা জোড় শেয়ারিং এর জন্য একটা করে বন্ধন হবে। তাহলে কার্বনের চারপাশে কটা জোড় শেয়ার হয়েছে, 4টে জোড় শেয়ার হয়েছে, কার সাথে, হাইড্রোজেনের সাথে। তাহলে কটা বন্ধন হবে, 4টে বন্ধন হবে। তাহলে এটা হচ্ছে মিথেন CH4, এর গঠনটা হচ্ছে টেট্রাহেড্রাল। কেন টেট্রাহেড্রাল হয়েছে সেগুলো তোমরা ক্লাস 11 জানাবে। এটা হচ্ছে একটা চতুস্থলক, এর দীর্ঘ আলোচনা আছে, এর বন্ধনের কোণের মান এবং তার স্ট্রাকচার নিয়ে দীর্ঘ আলোচনা পরে আছে। শুধু তোমরা একটা জেনে রাখো যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে এক বন্ধন আছে, অর্থাৎ একটা বন্ধনের মাধ্যমে কার্বন আর হাইড্রোজেন 4টে বন্ধন করে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে সমযোজী বন্ধন। এখানে কিন্তু বন্ধন থাকবে, একটা দুটো তিনটে এরকম বিভিন্ন থাকবে। যেমন ধরো আমি যদি, তাহলে মিথেন হয়ে গেল। নেক্সট আমি যদি নাইট্রোজেন অণুটার কথা ভাবি, তাহলে N আর N, দুটো N আছে, তাহলে নাইট্রোজেনের কত, 7 2 আর 5। তাহলে আউটার মোস্ট সেলে সর্ববহিস্থ কক্ষে কটা আছে, 5টা করে। তাহলে নাইট্রোজেন 1 2 3 4 5, দুটো নাইট্রোজেন আছে, 1 2 3 4 5। তাহলে নাইট্রোজেন গুলো সর্ববহিস্থ কক্ষে 5টা করে ইলেকট্রন রেখেছে। এবার এর 8টা হতে গেলে কি দরকার, 3টে দরকার। তাহলে এই নাইট্রোজেনের অষ্টক হতে গেলে 5টা আছে আর 3টে শেয়ার করবে এই নাইট্রোজেনের সঙ্গে। তাহলে দেখো এই নাইট্রোজেনের গোলটা 8টা হয়ে গেল, নিজের 5টা আর এই 3টে 8টা। ঠিক সেরকম ভাবে এই নাইট্রোজেনের তো 5টা আছে আর এই নাইট্রোজেনের সঙ্গে শেয়ার করবে। তাহলে দেখো দুটো নাইট্রোজেনেরই 8টা করে গোলের মধ্যে হয়ে গেল, তাহলে অষ্টক ফুলফিল হয়ে গেল। তাহলে এবার এই নাইট্রোজেন দুটো নিজেদের মধ্যে কত জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, 3 জোড়া। তাহলে প্রতিটা জোড়ার জন্য একটা করে বন্ড, তাহলে এই জোড়ার জন্য একটা বন্ড, এই জোড়ার জন্য একটা বন্ড, এই জোড়ার জন্য একটা বন্ড। তাহলে দুটো নাইট্রোজেন পরস্পরের মধ্যে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে ত্রিবন্ধন, 3টে বন্ড, এবং এই যে দুটো ইলেকট্রন বা এই যে দুটো ইলেকট্রন যারা বন্ধনে অংশগ্রহণ করে সেটা এর পাশে লিখে দিতে হবে। ঠিক আছে, এটা ডট দিয়ে লেখো, ক্রস দিয়ে লেখো, লিখতে হবে। তাহলে যারা এই বন্ধনে অংশগ্রহণ করে তাদের বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। এটা সাধারণত জোড় হিসেবে থাকে, বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। অর্থাৎ এই যে এরও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, মানে দুটো, এই নাইট্রোজেনে দুটো আছে, আর এদের মধ্যে ত্রিবন্ধন তৈরি হয়েছে। তাহলে আগেরটা ছিল এক বন্ধন, অর্থাৎ কার্বন আর মিথেনের মধ্যে, এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে মিথেনে, আর নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে দ্বিবন্ধন হয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের
তাহলে অক্সিজেন, দুটো অক্সিজেনের কত আছে 8 পরমাণু ক্রমাঙ্ক কত 8টা ইলেকট্রন 2 6। তাহলে অক্সিজেনের দুটো অক্সিজেন আছে, একটা 6টা করে 1 2 3 4 5 6, এই অক্সিজেনের 6টা 1 2 3 4 5 6। তাহলে অক্সিজেনের অষ্টক তাহলে করা লাগবে, দুটো লাগবে। তাহলে এই অক্সিজেনের সঙ্গে এই অক্সিজেনের দুটোর সঙ্গে শেয়ার করবে, আর এই অক্সিজেনের নিজের 6টা আছে, এই দুটোর সঙ্গে শেয়ার করবে পাশের অক্সিজেনটার সঙ্গে। তাহলে দুটো অক্সিজেনের বলের মধ্যে দেখো 8টা করে ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এবার এই যে কত জোড়া শেয়ার করেছে 2 জোড়া, তাহলে দুটো অক্সিজেনের মধ্যে কটা বন্ড হবে 4টে, কেন কি এই জোড়ার জন্য একটা বন্ড, এই জোড়ার জন্য একটা বন্ড, আর এই যে এখানে একটা এক জোড়া করে লোন পেয়ার থেকে যাবে। ঠিক আছে, তাহলে 2 জোড়া করে লোন পেয়ার থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে O2। তাহলে এটা হচ্ছে দ্বিবন্ধন বলা হয়, ডবল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড হয়ে গেল, ডবল বন্ড হয়ে গেল, এবং ট্রিপল বন্ড তো আমি নাইট্রোজেনে দেখালাম। তাহলে এইভাবে দুটো পরমাণু পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, যে বন্ধনের মাধ্যমে যুক্ত থেকে যৌগ গঠন করলে সেই যৌগগুলোকে বলা হয় সমযোজী যৌগ। এবার প্রশ্ন আসছে, এই সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য কি? প্রধান পার্থক্য হচ্ছে তড়িৎযোজী যৌগগুলো সাধারণত কঠিন হয়, আর সমযোজী যৌগগুলো সাধারণত তরল বা গ্যাসীয় হয়, এটা প্রধান পার্থক্য। নেক্সট হচ্ছে সমযোজী যৌগগুলো অধ্রুবীয় হয়, অর্থাৎ এদের কোনো পোল থাকে না, মানে পজিটিভ নেগেটিভ থাকে না, কিন্তু তড়িৎযোজী যৌগগুলোর পোল থাকে, অর্থাৎ মেরু থাকে, একটা পজিটিভ মেরু অর্থাৎ ধনাত্মক মেরু, একটা ঋণাত্মক মেরু নেগেটিভ মেরু, এটা একটা। নেক্সট হচ্ছে দ্রাব্যতার পার্থক্য। তড়িৎযোজী যৌগগুলো সাধারণত পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, যে অর্থাৎ ধ্রুবীয় দ্রাবক, মনে করো জলের মধ্যে দ্রবীভূত হয়, এবং NaCl যে কোনো লবণই হচ্ছে তড়িৎযোজী, কেন কি এখানে একটা ধাতু থাকে একটা অধাতু থাকে। তাহলে এই লবণগুলো সাধারণত জলে দ্রবীভূত হয়, জল হচ্ছে একটা পোলার দ্রাবক, কেন কি জলের দুটো পোল আছে, একটা H+ একটা OH-, H2 হতো। কিন্তু সমযোজীগুলো কিন্তু কোন পোলার দ্রাবকে দ্রবীভূত হতে চায় না, নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অর্থাৎ জৈব দ্রাবক মানে অ্যালকোহল, ইথার, কিটোন, এইগুলোতে দ্রবীভূত হয়। নেক্সট, সমযোজীগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, কেন কি এদের মধ্যে কোনো আয়ন নেই, কিন্তু তড়িৎযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে, কেন কি এদের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে। ঠিক আছে, তড়িৎযোজী যৌগগুলোর কোনো দিক দর্শক ধর্ম নেই, অর্থাৎ একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, কোনো ডাইরেকশন থাকবে না, কিন্তু সমযোজীগুলো কিন্তু একটা ডাইরেকশন থাকবে, অর্থাৎ যে বেশি তড়িৎ ঋণাত্মক তার দিকে বন্ধনের অভিমুখটা থাকবে। যেমন মনে করো আমি যদি কার্বন ডাই অক্সাইড আঁকি, CO2, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গঠন, তাহলে এই অক্সিজেনের দিকেই এই কার্বন অক্সিজেন ডবল বন্ডের অভিমুখ থাকবে, আর এদিকেও কার্বন অক্সিজেন ডবল বন্ডের অভিমুখ থাকবে, কেন কি অক্সিজেন কার্বনের থেকে অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে বন্ধনের একটা অভিমুখ থাকবে। তাহলে এই যে পার্থক্যগুলো সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগ, এই পার্থক্যগুলো কিন্তু তোমরা বই থেকে পড়ে নেবে, আর কতগুলো আমি বাড়িতে দিচ্ছি, এগুলো তোমরা লুইস দ স্ট্রাকচার এরকম করে আমাকে স্কুল খুলে দেখাতে পারো। মোট 6টা যৌগ দিলাম, ক্যালসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম ফ্লোরাইড, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া। এগুলো করো, তারপরে নেক্সট ভিডিও আবার পরে লোড করা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেও, কেন কি স্কুল খুললেই কিন্তু তোমাদের টার্মিনাল পরীক্ষা শুরু হবে।